आज एक्सप्लेन करते चलेছি সম্প্রতি মুক্তি পাওয়া একটা সাউথ কোরিয়ান সুপারন্যাচারাল হরর মুভি এক্সিউমা। এর আইএমডিবি রেটিং 7.1 আউট অফ 10, রটেন টমেটোজে এটি 88% ফ্রেশ। মুভির নাম এক্সিউমা, যার অর্থ এক কবর থেকে লাশ তুলে অন্য কবরে দাফন করা। পুরো মুভিটা এই নামের সাথে কানেক্টেড। পুরো গল্পটা জানতে সাথেই থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তো আমি আলভিভার্স শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভি শুরুতে দেখা যায় আমেরিকার একজন বড় ব্যবসায়ী পার্ক, তার ছেলে অনেক অসুস্থ। তার ছেলের এমন রোগ হয়েছে যেটা ব্যাপারে ডাক্তাররাও কোনো তথ্য জানে না। কোনো রাস্তা খুঁজে না পাওয়াতে বাচ্চাটাকে সুস্থ করার জন্য কোরিয়া থেকে শেমেনদের ডাকা হয়। শেমেনরা পৃথিবীতে যে কোনো আত্মার সাথে সরাসরি কথা বলতে পারে, তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে। পৃথিবীতে দেখা যায় না এমন জিনিসের সাথে সাক্ষাৎ করা, আর তাদের সাথে লড়াই করে কন্ট্রোল করাই ছিল এদের কাজ। শেমেন হারিম, যে তার অ্যাসিস্ট্যান্টের সাথে বাচ্চাটার চিকিৎসা করতে এসেছে। বাচ্চাটার মা এসব বিশ্বাস না করলেও এখন আর কোনো উপায় ছিল না। হারিম বাচ্চাটাকে চেক করার জন্য কিছু রিচুয়াল করে, আর খুঁজে পায় বাচ্চাটার সাথে যাই সমস্যা আছে সেটা তার দাদা কিংবা পরদাদার সাথে সম্পর্কযুক্ত। এই ব্যাপারে কথা বলতে হারিম পার্কের বাড়িতে যায়। সে জানতে পারে এরা বহু দশক আগেই আমেরিকায় সেটেল হয়েছে। পার্কের বাবা অর্থাৎ এই বাচ্চাটার দাদা পুরোপুরি প্যারালাইজড। তার পরদাদা 100 বছর আগেই মারা গেছে, যার কবরটা কোরিয়াতেই আছে। পার্ক হারিমকে বলে তাদের পরিবারে জন্ম নেয়া বড় সন্তানরা এমনই কিছু সমস্যায় পড়ে। তার বড় ভাই এমনই এক আজব রোগে পাগলাগারোতে মারা গেছে, আর এখন তার ছেলে। তার অবস্থা তো সবাই জানে। সব শুনে হারিম বলে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তার আরো কয়েকজন মানুষের সাহায্য চাই। তাদেরকে কোরিয়ায় যেতে হবে। কোরিয়ার দৃশ্য দেখানো হয় যেখানে আমরা কিমকে দেখি। তার কাজ হচ্ছে কবর খুঁড়ে মৃতদেহকে এমন জায়গায় দাফন করা যেখানে তার আত্মা শান্তি পাবে। যদি আত্মার কোনো সমস্যা হয় তবে সেটার প্রভাব পরিবারের উপর পড়ে। যেমন এক বয়স্ক মহিলা মরার পর সে তার পরিবারের স্বপ্নে এসে বিরক্ত করা শুরু করে, কিন্তু কিমের মতে সমস্যাটা কবরের মধ্যে ছিল না। মহিলার নাতি তার একটা দাঁত রেখে দিয়েছিল, যার কারণে সে অসন্তুষ্ট ছিল। দাঁত ফেরত দেওয়ার পর সমস্যার সমাধান হয়ে যায়। তার সাথে হারিম দেখা করতে আসে। সে পার্কের কথা বলে যে অনেক বড় ব্যবসায়ী, কিন্তু তার পরিবারের একটা অদ্ভুত সমস্যা দেখা দিয়েছে। তাদের পরিবারে জন্ম নেয়া সব বড় সন্তান অসুস্থ থাকে। এইসব সমস্যা কোরিয়ার মাটির সাথে সম্পর্কযুক্ত, কারণ তাদের দাদা কোরিয়াতে সমাধিস্থ। হারিম কিমের সাহায্য চায়, আর কোরিয়ার নাম শুনতেই কিম রাজি হয়ে যায়। পার্কও কিমের কাছে আসে, কারণ সে তার দাদার এক্সিউমা করাতে যাচ্ছে। এক্সিউমা অর্থ কোনো কবর থেকে মৃতদেহ তুলে অন্য জায়গায় কবর দেয়া। এই কাজের জন্য সে কিমের থেকে সব তথ্য নেয়। সে এসব তার ছেলের জন্য করছে। পার্ক কিমকে নিয়ে দাদার কবরের দিকে রওনা দেয়, যেটা পাহাড়ের উপরে ছিল। এটা কোনো কবরস্থান বলে মনে হচ্ছিল না। কবরের আশপাশে কিছু শেয়াল দেখা যায়, যেটা মোটেও ভালো লক্ষণ নয়। কবরের উপর কোনো নেম প্লেটও ছিল না। পার্ক বলে তার দাদা জেনারেল ছিল, আর তার কবর আর্মিরা দিয়েছে। কিম বুঝতে পারে না এখানে কেন কবর দেয়া হলো। এটা মোটেও কবরস্থান নয়। সে বুঝে যায় সব সমস্যার মূল এখানেই আছে। সে হারিমকে বলে এখানে অনেক অশুভ শক্তি ঘোরাফেরা করছে, আমি সেটা অনুভব করছি। সে হারিমকে এখানে কাজ করতে নিষেধ করে। সে মনে করে এখানে কাজ করলে তার প্রাণনাশের সম্ভাবনা আছে। হারিমও এসব শুনে আপসেট হয়ে যায়। রাতে পার্ক, কিম আর হারিমের মিটিং হয়। কিম তাদেরকে শেয়ার করে শীঘ্রই তার মেয়ের বিয়ে হতে চলেছে। পার্ক ইমোশনাল হয়ে যায়। সে তার ছেলের ছবি দেখে আর বলে আমারও সন্তান আছে, কিন্তু সে মরতে চলেছে। তার এই কথা হারিম আর কিম দুজনকেই ইমোশনাল করে দেয়। তাই হারিম কথা দেয় যে সে অবশ্যই পার্ককে সাহায্য করবে। সে কিমকে বলে আমরা সেই কবর খোঁড়ার জন্য একটা রিচুয়াল করতে পারি। এই রিচুয়াল করে সেখানকার শয়তানকে অমনোযোগী করা যাবে। এই বুদ্ধিটা কিমের পছন্দ হয়। সে এই এক্সিউমেশনের জন্য রাজি হয়। পরদিন এক্সিউমেশন শুরু হয়, যেখানে পার্কের সাথে তার ফুফু আসে। যেহেতু সে তার দাদার মেয়ে, এক্সিউমেশন করতে মেয়ের অনুমতিও লাগবে। হারিম এখানে রিচুয়ালের সব জিনিসপত্র নিয়ে আসে। 5টা শূকর আনা হয়, যে 5 জন কবর খুঁড়বে তাদের উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য। এদিকে কবর খোঁড়া শুরু হয়। অন্যদিকে হারিম অশুভ শক্তিকে অমনোযোগী করতে শক্তিশালী রিচুয়াল শুরু করে, যেখানে অনেক মানুষ তার সাথে ছিল। জোরে জোরে গান বাজানোর পাশাপাশি হারিম ভয়ানকভাবে নাচে আর ছুরি দিয়ে খেলতে থাকে। এসব করার সময় সে তার গাল কেটে ফেলে। এরপর পাশে থাকা শুকরগুলো দেহে কোপ দিয়ে সেগুলো রক্ত পান করে। এই ভয়ানক রিচুয়াল ততক্ষণ চলে যতক্ষণ না দাদার কফিনটা কবর থেকে বের করা হয়। কফিন বের করার পর কবর খোদাই করা একজন সেখানে মানুষের মাথাওয়ালা একটা সাপ দেখতে পায়,
যেটা খুবই খারাপ লক্ষণ ছিল। আর সে কাউকে এটা না বলেই সাপটাকে মেরে ফেলে। এমনটা করতেই সেখানকার আবহাওয়া খারাপ হয়ে যায়। কিম, যে দাদার হাড়গুলো পুড়িয়ে ফেলতে চাইছিল, তার কাজটা বন্ধ হয়ে যায়। সে এই কাজ দ্রুত করতে চায়, কারণ তার বিশ্বাস দাদার আত্মা তার হাড়ের সাথে যুক্ত আছে। সে এখানে অনেক অশুভ চিহ্ন খেয়াল করছিল, তাই সে পাশের গ্রাম থেকে তথ্য নিতে চায়। জানা যায় অনেক মানুষই জানে না ওই পাহাড়ে কোনো কবর আছে। যারা এই ব্যাপারে জানতো তারা মনে করতে সেই কবরে অনেক খাজানা আছে। এই লোভে একটা লোক যে জানতে পারে কফিনে ধন দৌলত আছে, সে কফিনটা খুলে ফেলে, যার কারণে দাদার আত্মা মুক্তি পেয়ে যায়। এটা সবচেয়ে ভয়ঙ্কর কাজ হয়েছে। সৌভাগ্যক্রমে হারিম সেটা দেখে ফেলে। আশা তো আছে সে সবাইকে বাঁচাতে পারবে। দাদার আত্মাকে কন্ট্রোল করতে সে একটা রিচুয়াল শুরু করে, কিন্তু দাদার আত্মা আমেরিকা তার বাড়িতে চলে গেছে। সেখানে গিয়ে সে তার প্যারালাইজড ছেলে আর তার স্ত্রীকে মেরে ফেলে। এরপর আত্মাটা পার্ককে ভয় দেখানো শুরু করে। পার্ক ভীত ছিল। তখনই তার কাছে কিমের কল আসে। কিম বলে, দাদার আত্মা মুক্ত হয়ে গেছে। সে তোমার বাবা মাকে মেরে ফেলেছে আর এখন তোমাকে মারতে যাচ্ছে। তুমি সাবধানে থাকবে। তখন দরজায় কেউ নক করা শুরু করে। জিজ্ঞেস করে জানা যায় দরজায় কিম আছে, আবার ফোনেও কিম। ফোনের কিম তাকে বলে তুমি দরজা খুলবে না, হতে পারে সেটা দাদার আত্মা, তবে তুমি জানালা খুলতে পারো। সে এই কথা শুনে জানালা খুলে দেয়, যার কারণে আত্মা ভেতরে ঢুকে যায়। এইসব চাল সে দাদার আত্মা চেলেছে। ফোনে আত্মা কথা বলছিল আর দরজার ওপাশে আসল কিম ছিল। আসল কিম যে পার্ককে বাঁচাতে এসেছিল। কিম যখন ম্যানেজার থেকে চাবি নিয়ে হোটেলের রুম খুলে, তখন দেখে পার্ক সেই আত্মার দ্বারা পজেসড হয়ে গেছে। পজেসড পার্কের শরীর থেকে দাদা বলে কিম কেন তার পরিবারের পেছনে পড়ে আছে। আসলে আমেরিকা আর জাপান যুদ্ধের সময় দাদা তার নিজের লোকেদের সাথে বেইমানি করে আর প্রচুর টাকা পয়সা কামায়। সেই টাকার কারণেই তাদের পুরো পরিবার আমেরিকায় সেটেল হয়, কিন্তু যাদের কারণে তারা ধনী হয়েছে তাদের অবস্থা পরিবর্তন হয়। এরা তাদের কোনো খোঁজ নেয় না, তাদের কবরে গিয়ে প্রার্থনাও করে না। এই কারণে দাদার আত্মা এত রেগে আছে। সে কিমের সামনেই পার্ককে মেরে ফেলে। মরার সময় পার্ক কিমকে বলে একটা সিংহ একটা শেয়ালের হাড় বের করে ফেলেছে। কিম এই কথার কিছুই বুঝতে পারে না। দাদার আত্মা পার্ককে মারার পর নিজের মেয়ে আর পার্কের ছেলেকে মেরে ফেলতে বের হয়। তাকে আটকানোর একটাই উপায় আছে, হারিম যেন দাদার হাড়গুলো পুড়িয়ে ফেলে, কিন্তু হাড় পোড়াতে দাদার মেয়ের অনুমতি লাগবে। কিম তাকে ফোন করে বলে দাদার আত্মা এখন নিষ্পাপ বাচ্চাটাকে মেরে ফেলবে। আমাদেরকে এখন মৃতদেহ অন্য কবরে দাফন না করে পুড়িয়ে ফেলতে হবে। এতে সে রাজি হয় আর দাদার হাড়গুলো জ্বালিয়ে দেয়া হয়। হাড়গুলো পুড়ে যাওয়ার সাথে সাথেই দাদার আত্মা গায়েব হয়ে যায়। এরা সবাই এখন বিপদমুক্ত, কিন্তু গল্পটা এখানে শেষ হয় না। এখনো অনেক বড় রহস্য বাকি ছিল। দাদার আত্মা চলে যাওয়ার পর দাদা সেই লোকটার সাথে দেখা করে যে দাদার কবর খোদাই করেছিল। তাকে বড় বড় মানুষের মাথাওয়ালা সাপ স্বপ্নের মধ্যে ভয় দেখায়। লোকটা ভয়ে ভয়ে বলে সাপগুলো আমাকে মেরে ফেলবে। কিম জিজ্ঞাসা করে কখন থেকে এসব শুরু হয়েছে। লোকটা বলে যখন সে দাদার কবরে মানুষের মাথাওয়ালা সাপ দেখেছিল, সে তার মাথা কেটে ফেলেছে। কিম সেই কবরে যায় আর সেখানে মরা সাপটা দেখেও ফেলে। মাথাটা কোনো মহিলার মতো ছিল, যেটা অনেক বেশি অশুভ শক্তির প্রতীক। সে অন্যমনস্ক হয়ে কবরটা আরো খুঁড়তে থাকে আর তখন সে কবরের নিচে খাড়া করা আর একটা কফিন দেখতে পায়। সে হারিম আর বাকি সাথীদেরকে সেখানে ডেকে আনে। তারা এসে কফিনটা তোলে, কিন্তু বুঝতে পারে না কেন দাদার কবরের নিচেই খাড়া করে এই কফিন দাফন করা হয়েছে। কফিনটা চতুর্দিকে সিল করা ছিল। যেহেতু মধ্যরাত হয়ে গেছে, তারা কফিনটা না খুলে পাশের একটা মন্দিরে সেটা রাখতে আসে। হতে পারে এই কফিনে কোনো অশুভ আত্মা আছে, সেটা যাতে বের না হয় হারিম চাল আর রক্ত দিয়ে একটা রিচুয়াল করে। কফিনটা সিল করে তারা চলে যায়। এইসব রহস্যের খোলাসা করতে তারা চলে যায় দাদার মেয়ের কাছে। তারা জিজ্ঞাসা করে দাদার কবরের নিচে কেন এই কফিনটা দাঁড় করানো হয়েছে। জবাবে সে বলে দাদা বেঈমান কিভাবে হতে পারে, সে তো কোরিয়ান ছিলই না, সে ছিল জাপানিজ। ব্যাপারটা ঘোলাটে লাগে, কারণ জাপানিজরা কেন তাকে এখানে কোরিয়ায় দাফন করেছে। হারিমের অ্যাসিস্ট্যান্টকে দেখা যায়, যাকে কোনো ভয়ানক জিনিস ভয় দেখাচ্ছিল। সে মন্ত্র পড়ে ভয় দূর করে আর কফিন চেক করতে যায়। সে বের হওয়ার সময় 7 ফুট লম্বা ভয়ানক লোক দেখতে পায়। সেই লোকটা কোনো মানুষকে খাচ্ছিল। সে ভয় পেয়ে হারিমকে ডাক দেয়। হারিম স্বপ্নে তার দাদির থেকে শিক্ষা নিচ্ছিল। তার দাদি নিজের সময়ের সেরা সেমন ছিল। অ্যাসিস্ট্যান্টের আওয়াজ শুনে সে ওখান থেকে যেতে চাইলে দাদি তার হাত ধরে ফেলে, যেন সে কোনো বড় বিপদ দেখেছে। তবুও হারিম উঠে চলে যায়। তারা দুজন দেখে কফিনটা খোলা
আর সেটা খালি, অর্থাৎ হারিমের অ্যাসিস্ট্যান্ট যে 7 ফুট লম্বা মানুষ বা ভূত দেখেছিল সে এই কফিন থেকে বের হয়েছে। কফিনের একটা হেলমেট ছিল যেটা কোনো সামুরাই বা জেনারেল ছিল। তারা বুঝে ফেলে যে এই কফিনে ছিল সে কোনো সামুরাই ছিল, কোনো সৈনিক ছিল। তখন রুমের বাইরে সেই জেনারেল এসে দাঁড়ায়। হারিম তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। জেনারেল বাইরে থেকে জিজ্ঞাসা করে রুমে কি কোনো মানুষ আছে। হারিম না বলে জবাব দেয়। সে বলে আমি তো মানুষের গোলাম, একটা গেছো আত্মা। জেনারেল জিজ্ঞাসা করে তোমার কাছে কি আমার পছন্দের খাবার আছে। হারিম মাফ চেয়ে তাকে না বলে। জেনারেল বুঝে যায় রুমের ভেতরে মানুষই আছে। সে হারিমের উপর হামলা করার আগে তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বাঁচিয়ে দেয়। সে জেনারেলের উপর লেজার দিয়ে হামলা করে, কিন্তু লেজারটা জেনারেলের কোনো ক্ষতি করতে পারে না। বোঝা যায় সেই জেনারেল অনেক ভয়ানক রকমের ভূত। সে অ্যাসিস্ট্যান্টের পেটে হাত ঢুকিয়ে দেয় আর তাকে নিচে ফেলে দেয়। সে হারিমকে মেরে ফেলার আগে কিম আর তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে। এই ভূত দেখে তাদের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ আজ পর্যন্ত তারা এমন ভূত দেখেনি। কয়েক সেকেন্ড পর মরকের ডাক শোনা যায়, মানে সকাল হচ্ছে। তখন তার শরীরে আগুন ধরে যায়। সে ওখান থেকে উড়ে চলে যায়। এতক্ষণে তারা বুঝে গেছে যে এই ভূত রাতের বেলায় অনেক শক্তিশালী থাকে, কিন্তু দিনের বেলা সে তার শক্তি ব্যবহার করতে পারে না। হারিমের অ্যাসিস্ট্যান্ট পুরোপুরি মারা যায়নি, এখনো তার শ্বাস চলছিল। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিম সেই কবরে যায় যেখান থেকে এসব শুরু হয়েছে। এখন এগুলো বন্ধ করা দরকার। সে আশপাশের লোকজন থেকে তথ্য সংগ্রহ করে, কিন্তু তেমন কিছু জানা যায়নি। তারা হাসপাতালে এসে দেখে হারিমের অ্যাসিস্ট্যান্টের হুঁশ ফিরে এসেছে। তার চোখগুলো অদ্ভুত ছিল। হারিম আর কিম বুঝতে পারে যে সে ওই জেনারেলের বশে চলে এসেছে। তারা জানতে পারে সে জেনারেলের ভূত এখানে কিছু একটা রক্ষা করছে, কিন্তু কোন জিনিস সেটা হারিমের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে না। কিম কবরটা খুঁড়ে আর তার প্রশ্নের উত্তর খুঁজতে থাকে। এখানে এমন কি আছে যেটাকে সেই আত্মা রক্ষা করছে। সেখানে সে ওই 7 ফুট লম্বা জেনারেলের ভূত দেখতে পায়। সে বুঝতে পারে রাতে এই ভূত যেখানে ইচ্ছে যেতে পারলেও দিনের বেলা সে কবরেই থাকে। আত্মাটা সেই জিনিসের রক্ষা করছে যেটা ব্যাপারে কেউ জানে না। তখন কিমের পার্কের সে কথাটা মনে পড়ে। সিংহ শেয়ালের হাড় বের করে ফেলেছে। কোরিয়ার ম্যাপ দেখতে বাঘের মতো দেখায়, তাই বাঘ হলো কোরিয়া। আসলে বহু আগে কোরিয়াকে ধ্বংস করার জন্য বেশ খানিক লোহার রড কোরিয়ার মাটিতে পুঁতে ফেলা হয়েছিল। জাপানিজ রিচুয়াল অনুযায়ী এগুলো কোরিয়ার পজিটিভ আর নেগেটিভ শক্তিগুলো নষ্ট করে পুরো কোরিয়া ধ্বংস করে দেওয়ার একটা প্রক্রিয়া। এই রডগুলোর ব্যাপারে কোরিয়ান শেমেনরা জেনে যায় আর তারা এসব রড বের করার কাজে লেগে পড়ে। তবে এখনো একটা রড বের করা হয়নি, যেটা জাপানিজরা তাদের জেনারেলের শরীরে ঢুকিয়ে দিয়েছিল। এই রিচুয়াল মতে সাহসী যোদ্ধার শরীরে একটা লোহার রড ঢুকিয়ে দেয়া হয়। এই রিচুয়াল সম্পন্ন করতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা হতো। এই রিচুয়াল করতে জেনারেলের শরীর ব্যবহার করা হয়, কারণ সে অনেক সাহসী যোদ্ধা ছিল। তার আত্মা সেই রডের রক্ষণাবেক্ষণ করছে। সেই জেনারেল যার শরীরে রড লাগানো আছে তার কফিনটা খাড়া করে দেয়া হয়, কারণ কোরিয়ায় থাকা বাকি রডগুলো খাড়াভাবে মাটিতে পুঁতে ফেলা হয়েছিল, যাতে কেউ সেই রড কিংবা কফিনটা খুঁজে না পায়। তাই তার উপর পার্কের দাদাকে দাফন করা হয়, কারণ সেও একজন জেনারেল ছিল। সোজা কথায়, যখন জাপান আর কোরিয়ার মধ্যে যুদ্ধ চলছিল তখন মানুষ জাদুমন্ত্র করে একে অপরকে হারানোর উপায় অবলম্বন করে। যখন তারা এসব জানতে পারে তখন অনেক দেরি হয়ে গেছে। গভীর রাত হয়ে যায় আর সে জেনারেল যার মধ্যে রড আছে সে জেগে উঠে। এত বছর পর সে কিমের কারণে মুক্ত হতে পেরেছে। কিম তাকে থামাতে যায়, কিন্তু জেনারেল তাকে পজেস্ট করে ফেলে। কিমকে বাঁচাতে হারিম তার উপর রক্ত ফেলে। সে একটু যন্ত্রণা পায়, তবে ঠিক হয়ে যায়। সে রেগে যায় আর হারিমকে হত্যা করতে চায়। তখন হারিমকে রক্ষা করে তার দাদির আত্মা। কিম জেনারেলের শরীরে লোহার রড দেখেছে। তার জ্ঞান অনুযায়ী এসব রডের শত্রু হচ্ছে রক্ত। সে একটা লাঠিতে রক্ত মাখি আর জেনারেলের উপর আঘাত করে। এতে জেনারেলের ভূত শেষ হয়ে যায়। এটাই শেষ রড যেটা কোরিয়াকে ধ্বংস করার জন্য লাগানো হয়েছিল। অবশেষে সেটাও শেষ হয়ে যায়। অর্থাৎ একদিকে তারা তাদের সবচেয়ে বড় বিপদ ভূতটাকে শেষ করেছে, আর অন্যদিকে তারা কোরিয়াকে বাঁচিয়ে দিয়েছে। ভূত মরতেই হারিমের অ্যাসিস্ট্যান্ট যে জেনারেলের পজিশনে ছিল সে ঠিক হয়ে যায়। তাদের মিশন কমপ্লিট হয়ে গেছে। সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। মুভি শেষে কিমের মেয়ের বিয়ের অনুষ্ঠান দেখানো হয়, যেখানে হারিম আর তার অ্যাসিস্ট্যান্টও ছিল। আর এইভাবেই এই মুভিটি শেষ হয়ে যায়।